হ্যালো বাচ্চা, তো একটু সমস্যা হয়ে গেছিলো। আমরা 18 নম্বর লেকচার আলোচনা করতে করতে ভিডিওটি মাঝখান থেকে কেটে গিয়েছিল। তো যাই হোক, আমরা সেই ভিডিওটাই কন্টিনিউ করছি। এখানে সম্ভবত একটা এক্সাম্পল বলছিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াসে একরকম দৈর্ঘ্য, 330 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য একরকম। তারপরে আমরা বলতে বলতে এখানে স্টপ হয়ে গেছি। যাই হোক, আমরা এই ভিডিওটা কমপ্লিট করছি। কমপ্লিট করে আমি এই সেকেন্ড পার্টটি 18A নামক একটি লেকচারে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা যে লাস্ট আলোচনাটা করেছিলাম, যে বলছিলাম যে ধরা যাক কোনো একটি কঠিন পদার্থ যার প্রাথমিক দৈর্ঘ্য, মানে কোনো একটা কঠিন পদার্থ, ধরেন এটা একটা তোমার লোহার দণ্ড। এই লোহার দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে তোমার L1 ইজ ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। কখন? যখন দণ্ডটির উষ্ণতা T1 ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই ঘরের উষ্ণতায় আমরা একটা স্কেল দিয়ে এই লোহার দণ্ডটি মেপে দেখলাম, বা এই দণ্ডটিকে মেপে দেখলাম, কঠিন পদার্থের দণ্ডটিকে মেপে দেখলাম যে এর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এবার আমরা কি করলাম, যে উষ্ণতা বৃদ্ধি করে এর অন্তিম উষ্ণতা যদি আমরা 330 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে দেখলাম যে এর দৈর্ঘ্য অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে L2 সমান 25.5 সেন্টিমিটার হবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হচ্ছে কি, সাপোজ ধরে নাও এটা একটা লোহার দণ্ড, এই ঘরের উষ্ণতায় এর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এই লোহার দণ্ডটিকে, ঘরের উষ্ণতা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এই লোহার দণ্ডটিকে বা 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই লোহার দণ্ডটিকে একটি বার্নারের উপর বসিয়ে দিলাম, দিয়ে সেই বার্নারটিকে আমরা উত্তপ্ত করতে শুরু করলাম। সেই বার্নার থেকে আমরা হিট দিলাম। হিট দিয়ে লোহার দণ্ডটিকে আমরা কী করলাম, যে 330 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলাম। বৃদ্ধি করে ওই অবস্থা আমরা একটা স্কেল দিয়ে মেপে দেখলাম যে লোহার দণ্ডটি এখন আগের মতো নেই, 25 সেন্টিমিটারে নেই, বরং তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 25.5 সেন্টিমিটার বৃদ্ধি পেল। তাহলে এখান থেকে একটা কনক্লুশন করাই যায় যে এখানে আমাদের উষ্ণতা বৃদ্ধি কতটা বৃদ্ধি পেল, যে উষ্ণতা বৃদ্ধি পেল যে ডেল্টা টি সমান কত, যে T2 মাইনাস T1, দ্যাট মিনস 330 মাইনাস 30, দ্যাট মিনস 300 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলাম। তার জন্য দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেল? দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ডেল্টা L ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1, দ্যাট মিনস 25.5 মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0.5 সেন্টিমিটার। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস 300 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য দণ্ডের দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি করে। তাহলে আমরা কি বলতে পারি, যে দণ্ডটির প্রাথমিক উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, অন্তিম উষ্ণতা 330 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম দৈর্ঘ্য 25.5 সেন্টিমিটার। তাহলে দণ্ডের উষ্ণতা বৃদ্ধি কতটা হলো? 30 ডিগ্রি থেকে 330, তার মানে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলাম। তাহলে দণ্ডের দৈর্ঘ্য কতটা? 25 থেকে বৃদ্ধি পেয়ে 25 সেন্টিমিটার হলো। তাহলে 330 থেকে যদি প্রাথমিকটা বাদ দেওয়া যায়, তাহলে উষ্ণতা বৃদ্ধি কতটা? উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তোমার 300 ডিগ্রি সেলসিয়াস। অন্তিম দৈর্ঘ্য থেকে যদি প্রাথমিক দৈর্ঘ্য বাদ দেওয়া হয়, তাহলে 0.5 সেন্টিমিটার। তাহলে এবার আমি যদি তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, ঠিক এই দণ্ডটাই 1 সেন্টিমিটার বৃদ্ধি করতে গেলে কত তাপ প্রয়োগ করতে হবে এই দণ্ডে? তাহলে তোমাদের প্রশ্নের উত্তর হতে পারে, স্যার এখানে 600 ডিগ্রি সেলসিয়াস বা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। কারণ 300 ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধি পেল 0.5, তাহলে আরো 300 জন্য বৃদ্ধি পাবে 0.5, তার মানে কত আসলো? 600 ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধি পাবে 1 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার বৃদ্ধির জন্য 1200 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে, 3 সেন্টিমিটারের জন্য তোমার 1800 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। তাহলে আমরা বলতেই পারি প্রতি 1 সেন্টিমিটার 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট লোহার দণ্ডটির দৈর্ঘ্য প্রতি 1 সেন্টিমিটার বৃদ্ধির জন্য আমাদের 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাপ্লাই করতে হয়। এটা হচ্ছে কি একটা কনক্লুশন। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। কোনো কঠিন পদার্থের যখন উষ্ণতা বৃদ্ধি করা হবে, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। তাহলে কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। সেটা এক্সেপশন হিসেবে তোমার থাকতেই পারে, যে ইনভার্স এক্সেপশন হিসেবে থাকতেই পারে টান লোহার, মানে রবারের তার। যেমন আমরা কি বলেছিলাম, যে ইনভার্স মানে হচ্ছে একটা লোহা এবং হচ্ছে নিকেলের একটা যুগ্ম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে দৈর্ঘ্য বৃদ্ধি তখনই ঘটবে যদি কঠিন পদার্থের মধ্যে উষ্ণতা দেওয়া হয়। সেখানে ক্ষেত্র প্রসারণও ঘটতে পারে, আয়তন প্রসারণও ঘটতে পারে, কিন্তু আমরা মেইনলি এখন তার দৈর্ঘ্যটাই দেখবো। এইদিকে কি প্রসারণ ঘটলো,
হচ্ছে কি তোমার আয়তনে কতটা পেনটি কতটা মোটা হলো বা হচ্ছে এই দিকে কতটা প্রসারণ ঘটলো সেটা আমাদের ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই দিকে তার প্রসারণ কতটা ঘটলো। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে এটা আমরা বলতেই পারি। এখানে আমরা দেখবো যে লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট বলে একটা বিষয়, তার আগে আমরা এখান থেকে বলতে পারি আচ্ছা 300 আমরা বলতে পারি যে T2 মাইনাস T1 বা 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা ঘটেছে? দৈর্ঘ্য বৃদ্ধি স্যার L2 মাইনাস L1 বা 0.5 সেন্টিমিটার ঘটেছে। আমার একটা প্রশ্ন এখান থেকে, আচ্ছা এই 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পেল 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, সেটা কার উপর বৃদ্ধি পেল? আমার উপর নাকি তোমার উপর? উত্তরটা হবে কি যে স্যার আমার উপরও বৃদ্ধি পায়নি, আপনার উপরও বৃদ্ধি পায়নি, বৃদ্ধি পেয়েছে লোহার দণ্ডের উপর। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, লোহার দণ্ডের মানে কিসের উপর প্রসারণটা ঘটেছে? লোহার দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের উপর প্রসারণ ঘটেছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে 330 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যের লোহার দণ্ডের উপর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে 0.5 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো লোহার দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে এটা। তাহলে আমরা কি দেখলাম যে স্যার তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য লোহার এই জায়গাটুকু কোনো প্রসারণ ঘটেনি? পুরোটার উপর প্রসারণ ঘটেছে? হ্যাঁ পুরোটার উপর প্রসারণ ঘটেছে। এখানে ঘটেনি? এখানেও ঘটেছে। তাহলে কোনটা সঠিক? দুটোই সঠিক। কিরকম? যেমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে প্রসারণ ঘটেছে তেমন ওভারঅল প্রসারণ ঘটেছে। তাহলে লোহার পুরো দণ্ডের জন্য প্রসারণ ঘটেছে 25 সেন্টিমিটার। তাহলে লোহার একটু দণ্ডের জন্য কতটুকু প্রসারণ ঘটবে? তাহলে আমরা বলতে পারি লোহার 1 সেন্টিমিটারের জন্য প্রসারণ কতটা ঘটবে? যে 0.5 বাই 25 সেন্টিমিটার। কখন? যে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি যদি করা হয় তাহলে কতটুকু ঘটবে? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের উপর বৃদ্ধি ঘটবে যে 0.5 যে 25 ইনটু 300 ডিগ্রি সেলসিয়াস। এই যে ঘটনাটা এটাকে বলা হয় আলফা বা এটাকে বলা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রসারণ ঘটে, যে পরিমাণ প্রসারণ, এটাকে এক্সপানশন। তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট। আমরা সেই বিষয়টা এখন দেখব। সংজ্ঞা কি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি, তারপরে সেখান থেকে কোন কোন এককের উপর নির্ভর করে, মাত্রা কি, রাশি কি, কোয়ান্টিটি কি, সমস্ত বিষয় একটা আমরা ওভারঅল ডিসকাস করব। তার আগে আমি তোমাদের একটা বিষয় বলি, আমরা যে এই আলোচনাটা করছি লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই লেকচারটা একটু ভালো করে জানার চেষ্টা করবে। তার কারণ এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা পুরো চ্যাপ্টারটাই লাগবে। থার্মাল এক্সপানশনে বা এক্সপানশন অফ সলিড বা লিকুইড বা গ্যাস যেখানে যায় না কেন, এই কনসেপ্টটা হারেক পয়েন্টে ইকুয়ালিটি মানে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট, লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ সলিড তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? অ্যালফা, ALPHA। ইন্ডিয়ানরা এটাকে বলে আলফা আর গ্রিকরা এটাকে বলে অ্যালফা, ALPHA, অ্যালফা আর আলফা। সো অ্যালফা পার্টিকেল, ওটা আমরা পরবর্তীতে জানবো। তো লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট বা এটাকে আলফা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সো আলফা একটা চিহ্ন, এটাকে আলফা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আলফা। আচ্ছা এখানে আমরা কি দেখলাম? যে লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ সলিড বা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা কিন্তু সংজ্ঞা কি বলতে পারি? ডেফিনিশন হিসেবে কি বলতে পারি? ডেফিনিশন বা সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? যে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে ওপর প্রতি একক
উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট বলে। লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? যে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের উপর প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে কি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের উপর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রসারণ ঘটবে তাকে বলা হবে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট, যেটাকে আলফা বা অ্যালফা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেমন দেখি, তাহলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, গাণিতিক বিশ্লেষণ আমরা কি দেখতে পাই? ধরা যাক কোনো কঠিন পদার্থের T1 ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক উষ্ণতায় বা T1 প্রাথমিক উষ্ণতায় দৈর্ঘ্য L1 এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন অন্তিম উষ্ণতা T2 হয়, তখন ওই কঠিন পদার্থের অন্তিম দৈর্ঘ্য হয় L2। তাহলে T2 উষ্ণতা বৃদ্ধির জন্য ওই কঠিন পদার্থের অন্তিম দৈর্ঘ্য হয় T2। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? যে অর্থাৎ ওই কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি এটা আমি মুছে দিলাম। এখানে একটা জিনিস হলো, তো কঠিন পদার্থের প্রাথমিক উষ্ণতা T1, দৈর্ঘ্য L1, উষ্ণতা বৃদ্ধি পেয়ে একটা মাত্রাকে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পেয়ে, তার মানে কি? তার মানে অর্থাৎ আমরা এখানে বলতে পারি এখান থেকে যে T2 অবশ্যই T1 থেকে বেশি বৃদ্ধি পেয়ে যখন অন্তিম উষ্ণতা T2 হয়, তখন কঠিন পদার্থের অন্তিম দৈর্ঘ্য অবশ্যই কি হবে? L2, যেখানে L2টা এবং L2টা L1 এর থেকে বড়। কেন? তার কারণ উষ্ণতা বৃদ্ধি করে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে।
অর্থাৎ T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে L1 প্রাথমিক দৈর্ঘ্যের বৃদ্ধিতে দণ্ডের L1 দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে L2 মাইনাস L1। T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য আমরা কি এক্সাম্পল হিসেবে কি বলেছিলাম, এটা 30 ডিগ্রি সেলসিয়াস 330 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য 25 সেন্টিমিটার দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে 0.5 সেন্টিমিটার। তাই না? এটাকে তার ভাষায় লিখলাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে একক উষ্ণতা, এটাকে এক বলতে পারি বা একক, এটাকে আমরা একক বলতে পারি বা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে দণ্ডের L1 দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে কতটা? L1 দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে যে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। কারণ একক উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে এতটা। আমরা যদি এবার একটু বলি একক উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে একক বা এক বা একক উষ্ণতা বৃদ্ধিতে দণ্ডের একক দৈর্ঘ্যের বা প্রতি একক দৈর্ঘ্যের, তার প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন দণ্ডের প্রতি একক দৈর্ঘ্যের যে পরিমাণ প্রসারণ ঘটে সেটা কত? যে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1 ইন্টু L1। তো তাকে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের বৃদ্ধির, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের উপর প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে বলা হয় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট, যেটাকে আলফা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সুতরাং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী according to the definition of linear expansion coefficient বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী আমরা কি বলতে পারি? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান এটা। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা দিয়ে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মেইনলি কি আসলো? যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি। ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে আলফাটা কি? আলফা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা আলফা দ্বারা বলছি, সমান কি? আচ্ছা L2 মাইনাস L1 কি? দৈর্ঘ্য বৃদ্ধি না? দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য বৃদ্ধি আমরা বলতে পারি। দণ্ডের যে কোনো, ঠিক আছে, দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি। L1টা কি? দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এটা আমরা বলতে পারি দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য। আচ্ছা T2 মাইনাস T1 কি? উষ্ণতা বৃদ্ধি। তাহলে উষ্ণতা বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মেইনলি কি দাঁড়ালো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান দণ্ডের তোমার দৈর্ঘ্য বৃদ্ধি, দ্যাট মিন্স L2 মাইনাস L1, এটা হচ্ছে তোমার
L1, এটা T2 মাইনাস T1। তাহলে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, দণ্ডের উষ্ণতা বৃদ্ধি, দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য, ইনিশিয়াল লেন্থ। আচ্ছা, এবার আমরা এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে আমরা আলাদাভাবে অবশ্যই লিখতে পারি। হ্যাঁ, তার আগে আমরা একটা দেখবো এখান থেকে হচ্ছে কি, আচ্ছা দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল 0.5 সেন্টিমিটার, প্রাথমিক দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার। তাহলে 0.5 সেন্টিমিটার 25 সেন্টিমিটার, তাহলে এখানেও দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এখানেও দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এখানেও মিটার, এখানেও মিটার, এখানেও ফুট, এখানে ফুট। তাহলে কি এককের দিক থেকে উপরের দৈর্ঘ্য বৃদ্ধি এবং দৈর্ঘ্য দুটি সমান। তাহলে আমরা বলতে পারি এককের দিক থেকে এই দুটির কোনো একক নেই, তাহলে বরং এই শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করছে। কারণ তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির উপর। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, দণ্ডের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য বা অন্তিম দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, বা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, বা হচ্ছে তোমার আর্দ্রতার উপর নির্ভর করে না, বা ভৌতিক মানে কোনো কিছুর উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। তাহলে আমরা যদি 1 নম্বর ইকুয়েশনটাকে একটু আপডেট করে লিখি, তাহলে কি লিখতে পারি যে L2 মাইনাস L1 is equals to L1 alpha T2 minus T1। যদি আমরা আলফা দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কিভাবে এটা পাবো? বা এটাকে যা করলে আমরা লিখতে পারি যে L2 is equals to L1 plus L1 alpha T2 minus T1। বা এটাকে আমরা লিখতে পারি যে L1 যদি আমরা কমন নেই, তাহলে আমরা কি লিখতে পারি? L1 কমন নিলে 1 plus alpha of T2 minus T1। তাহলে L2 is equals to L1 into 1 plus alpha T2 minus T1। তাহলে অন্তিম দৈর্ঘ্য যেটা আমরা বলছিলাম 25.5 সেন্টিমিটার, কোনো দণ্ডের উষ্ণতা বৃদ্ধিতে যদি আমরা আলফা জানা থাকে, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য জানা থাকে, তাহলে অন্তিম দৈর্ঘ্য কত হবে সেটা আমরা এই সমীকরণ বসিয়ে বলতে পারি। তাহলে কোনো দণ্ডের অন্তিম দৈর্ঘ্য ফাইনাল এক্সপ্রেশন কি, যে ফাইনাল লেন্থ ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল লেন্থ ইনটু 1 প্লাস the linear expansion coefficient into and multiplier with the increasing temperature। দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে গুণফল করা হয় তার সঙ্গে 1 যোগ করা হয়, যোগ করে প্রাথমিক দৈর্ঘ্যকে গুণ করা হয়, তাহলে সে ফাইনাল লেন্থ বা অন্তিম দৈর্ঘ্য আমরা পাবো, যেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলছি। ঠিক আছে, এবার এখান থেকে একটা স্পেশাল কেস করবো আমরা। স্পেশাল কেস এটা একটু দেখে নাও। অনেক কিছু বিষয় আছে, এখনো কিছুই হয়নি, তারপরে আমরা এখান থেকে একক মাত্রা রাশি দেখব। তাহলে আমরা কি বলতে পারি? সো ফ্রম স্পেশাল কেস, স্পেশাল কেস, স্পেশাল কেস কি বললাম? যদি এমন হয় উষ্ণতাটা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু না হয়, বরং 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়, when the temperature starting from the 0 degree Celsius, then তাহলে আমরা লিখতে পারি যখন প্রাথমিক তাপমাত্রা T1 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস, বা সেমিতে যদি বলা হয় ডিগ্রি সেলসিয়াস, T1 সমান 0, তখন প্রাথমিক দৈর্ঘ্য কত? L1 সমান আমরা বললাম যে L0, সেটাকে আমরা L1টাকে আমরা বললাম L0 বা ইনিশিয়াল লেন্থ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো দৈর্ঘ্যকে আমরা L1 না বলছি, আমরা কি বলছি? L0। যেমন T1টাকে আমরা মানে T0 না বলে এটাকে আমরা কি বলছি? 0 ডিগ্রি সেলসিয়াস, বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কত? T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, তখন দৈর্ঘ্য কত? L1 না বলে আমরা কি বলছি? L0। L0 তো কত আমরা জানি না, 25 বা অন্য কিছু হতে পারে। আবার যখন অন্তিম উষ্ণতা T2 সমান, সাপোজ আমরা 300 ডিগ্রি সেলসিয়াস, T2 যদি আমরা T বলি, T ডিগ্রি সেলসিয়াস, যে কোনো ডিগ্রি সেলসিয়াস হতে পারে, তখন অন্তিম দৈর্ঘ্য কত হবে? L2 সমান আমরা বললাম L2 কি যোগ হবে? L ফাইনাল দৈর্ঘ্য L। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই দুটো কন্ডিশনকে, যদি এই সমস্ত শর্তকে আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাই, সো ফ্রম ইকুয়েশন 2 উই গেট, আমরা 1 নম্বর সমীকরণে বসালে পাবো, কোনো অসুবিধা নেই। 2 নম্বর ইকুয়েশনে বসাতে কি হবে? L2 টা কত বলো তো? L2 টা মেইনলি হচ্ছে তোমার এখানে L, ফাইনাল লেন্থ কত? L ইজ ইকুয়ালস টু L1 টা কত? L0।
ওয়ান প্লাস আলফা, টি টু কত টি, টি ওয়ান কত জিরো, তাহলে কি দাঁড়ালো যে এল জিরো ওয়ান প্লাস আলফা টি। এটাও একটা স্পেশাল রিলেশন, যদি আমরা 0 ডিগ্রি থেকে স্টার্ট করি তাহলে ফাইনাল লেন্থের সমীকরণটা এরকমটা পেতে পারি, ইকুয়েশন নাম্বার 3। সেম এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে তোমার উষ্ণতাটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয় তাহলে লেন্থ L0, আর যদি T1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়, T1 থেকে শুরু হয়, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা L1 দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা L0 দিয়ে প্রকাশ করি, এটা L2 তে তখন হচ্ছে L এর সমান হবে, বা এটা L2 হবে, আলফা আলফা, T2 যদি T হয়, এন্ড এক্সেট্রা। এটা একটা স্পেশাল কেস, ঠিক আছে। এবার আমরা মানে বলতে পারি এই সমীকরণটার একটা ম্যাথমেটিক্যাল রূপ এটা, বা এই সমীকরণটার একটা স্পেশাল রূপ এটা, যদি সেই সমীকরণটার উষ্ণতা 0 থেকে স্টার্ট হয় তাহলে সমীকরণটার একটা আপডেট ফরমেশনটা এরকম হবে। তাহলে আমরা এখান থেকে যে এরকম রূপটা নিয়ে আসলে কি আসবে, আমরা লিখতেই পারি যে, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে L ইজ ইকুয়ালস টু L0 প্লাস L0 আলফা টি। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে L0 আলফা টি ইজ ইকুয়ালস টু L মাইনাস L0, বা এখান থেকে আলফা ইজ ইকুয়ালস টু L মাইনাস L0 বাই L0 টি। যেখানে ডেল্টা টি ছিল এখানে ডেল্টা টি শুধুমাত্র টি হয়েছে, কারণ এটা 0 হয়ে গেছে, এটা টি হয়ে গেছে, আর এখানে L হয়ে গেছে, এটা L0 হয়ে গেছে, এটা L0 হয়ে গেছে, জাস্ট সমীকরণটা একটু চেঞ্জ হয়েছে। এটাকে আমরা তোমার 3 এর A নাম্বার ইকুয়েশন বলতে পারি, 3 এর A নাম্বার ইকুয়েশন, বা 1 নম্বর ইকুয়েশনটা একটা বিকল্প রূপ বলতে পারি, যদি এটা 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়। বুঝতে পারলে? তো ম্যাথমেটিক্স করতে গেলে কখনো লাগবে। এবার আমরা যেটা দেখব, কতগুলো পার্ট। সো ফ্রম ইকুয়েশন নাম্বার 1, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি দিতে পারি? সো ফ্রম ইকুয়েশন 1, 1 নং সমীকরণ থেকে আমরা কি পেতে পারি? 1 নং সমীকরণ থেকে আমরা পেতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়ালস টু ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ, দ্যাট মিন্স ইনক্রিজিং লেন্থ, ইনিশিয়াল লেন্থ ইনটু the increasing temperature, that means final temperature minus initial temperature. আচ্ছা, এককের দিক থেকে যদি বলি আমরা, এককের দিক থেকে একই, এককের দিক থেকে এটা এবং এটা আউট, তাহলে যে আমরা আলফার একক বলি, আলফার যদি ব্যাপারে বলি, আলফা কি কি এটার নাম কি? এটা হচ্ছে একটা গ্রিক লেটার যেটার নাম হচ্ছে কি, এই চিহ্নটা হচ্ছে আলফা। আলফাটা অ্যাকচুয়ালি দেখতে এরকমটা, এরকম করে একটু দিতে উপরে দিকে টানতে আলফা, এটাকে বলা হয় অ্যালফা, অ্যালফা ALPHA অ্যালফা, বাংলায় বলা হয় আলফা, আলফা। এটা একটা গ্রিক লেটার যেটাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ তোমার লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট চিহ্ন হিসেবে প্রকাশ করা হয়। যে আলফাটা কি, যে আলফার হচ্ছে কি আলফার একক, কার একক? আলফার একক। একক কি? একক 3 রকম আছে, আলফার একক 3 রকম আছে। একটা সিজিএস সিস্টেমে রয়েছে, সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম, এফপিএস সিস্টেম। আচ্ছা, সিজিএস সিস্টেমে আলফার একক কি? সিজিএস সিস্টেমে আলফার একক হচ্ছে গিয়ে তোমার আলফার একক হচ্ছে গিয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কেন? তার কারণ হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, পরীক্ষা একটা প্রশ্ন আসে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্য লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ এ সলিড ম্যাটেরিয়াল, হুইচ কাইন্ডস অফ ফ্যাক্টরস আর depends on which kinds of factors? The linear expansion coefficients of solid only depends on temperature. Only depends on temperature. That means কি শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। Why only depends on temperature? Why does not depends on its initial length, increasing length, and any other factors? It is only depends on temperature because since the increasing length and initial length both are same due to ইউনিট। এককের দিক থেকে দুটোই সমান, এটাও সেন্টিমিটার ওটা সেন্টিমিটার, তাহলে সেমি কেটে যাবে,
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে এটা দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে কোনো কঠিন পদার্থ এটা দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, মিটার, ফুট, সিজিএস নিলে সেমি, এসআই নিলে তোমার হচ্ছে কি মিটার, এপিএস নিলে ফুট। তাহলে কি যে কোনো এককই যাই না কেন মানে এককের দিক থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এগুলোর উপর নির্ভর করে, শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি যে সিজিএস সিস্টেমে বা সিজিএস পদ্ধতিতে যে দৈর্ঘ্যের মানে এককের দিক থেকে আমরা কি বলতে পারি যে এককের দিক থেকে সিজিএস সিস্টেমে আলফার একক 1/°C বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআই সিস্টেমে কি, এসআই সিস্টেমে আলফার একক হচ্ছে গিয়ে 1 আলফা ইজ ইকুয়ালস টু 1/Kelvin বা কেলভিন ইনভার্স, কে মানে কেলভিন। আর এপিএস সিস্টেমে আলফার একক কি, আলফার একক হচ্ছে এপিএস সিস্টেম হচ্ছে তোমার 1/°F বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে সিজিএস পদ্ধতিতে তোমাকে যদি বলা হয় যে সিজিএস উষ্ণতার সিজিএস পদ্ধতিতে একক কি, সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন, এপিএস পদ্ধতিতে উষ্ণতার একক তোমার ফারেনহাইট। তাহলে সিজিএস পদ্ধতিতে যেহেতু উষ্ণতার উপর নির্ভর করে এবং 1 উষ্ণতার বৃদ্ধি, তাহলে কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, ফারেনহাইট ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে এককের দিক থেকে আমরা কি পেলাম যে আলফা রাশি বেলাটা এটা, আলফার চিহ্ন এটা, আলফা এটা। তাহলে আমরা আর কি বলতে পারি যে আলফাটাকে আমরা কি বলতে পারি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। আচ্ছা, একক গেল, রাশি কি কোয়ান্টিটি বা রাশি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপ্রেশন কোএফিসিয়েন্ট কি রাশি, এটা একটা শুধুমাত্র এটা কি স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান আছে, কেউ দিক বা অভিমুখ নেই। যেমন তোমাকে যদি বলা হয় যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা মান আছে। তোমাকে পরীক্ষা প্রশ্ন বলা হয় যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 10⁻⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধিতে কোনো একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1 সেন্টিমিটার। লোহার দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কতটা? 1 সেন্টিমিটার। লোহার দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1.2 10⁻⁶ এত সেন্টিমিটার। তাহলে কি আসলো? এটা দৈর্ঘ্য বৃদ্ধি বা লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট। এটা একটা শুধুমাত্র মান আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের শুধুমাত্র মান আছে, এর দিক বা অভিমুখ নেই। কিন্তু কোথাও বলা নেই যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত পার ডিগ্রি সেলসিয়াস পশ্চিম দিকে বা পূর্ব দিকে, এই কথাগুলো কোথাও থাকবে না। যদি থাকে সেগুলো একটা অবাস্তব কথাবার্তা হবে, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কোনো দিক বা অভিমুখ নেই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের শুধুমাত্র মান আছে, তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটি স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, মাত্রা কি আসবে? ডাইমেনশন কি আসবে? ডাইমেনশন। যদিও তোমাদের হচ্ছে কি এটা প্রথম চ্যাপ্টারের বিষয় যে উষ্ণতার মাত্রাকে আমরা থিটা ইনভার্স দিয়ে প্রকাশ করব। তো এখানে তাহলে আলফার মাত্রা কি হবে? আলফার মাত্রা হচ্ছে তোমার মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটে প্রকাশ করব। তাহলে আলফার মাত্রা কত? 1 উষ্ণতার মাত্রা। উষ্ণতার মাত্রা কি? উষ্ণতার মাত্রা হচ্ছে কি তোমার থিটা, বড় হাতে থিটা। এটা থিটা দিয়ে প্রকাশ করা হয়, থিটা থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে কি দেখলাম যে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা আলফা ইজ ইকুয়ালস টু থিটা
ইনভার্স, বা এটাকে এইভাবে লেখা যেতে পারে, বা এটাকে এইভাবে লেখা যেতে পারে থিটা ইনভার্স। তোমাদের একটা প্রশ্ন তো স্যার, থিটার মাঝখানে আবার এটা কি করলেন? থিটার মাঝখানে এটাকে আবার কি করলেন? থিটার মাঝখানে আমি কিছুই করিনি, এটা হচ্ছে তোমার স্মল থিটা, এটা হচ্ছে তোমাদের ক্যাপিটাল থিটা, ঠিক আছে? এই মতো দেখতে, যেমন এটা ক্যাপিটাল এ, এটা স্মল এ, এটা হচ্ছে তোমার জেরা হাতের এ, জেরা হাতের এ, অ্যান্ড সিগনেচার এ বলা যেতে পারে। এটা ক্যাপিটাল এ, স্মল এ, এটা ক্যাপিটাল থিটা, স্মল থিটা। যেমন তোমার ফাই আছে, ক্যাপিটাল ফাই, স্মল ফাই, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের ক্যাপিটাল স্মল বিষয় রয়েছে। তো এখানে আমরা কি দেখলাম যে উষ্ণতার মাত্রা হচ্ছে গিয়ে, উষ্ণতার মাত্রা না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা যেহেতু উষ্ণতার অনন্য, তাহলে আমরা কি বলতে পারি যে থিটা ইনভার্স বলতে পারি বা ক্যাপিটাল থিটা ইনভার্সও বলতে পারি। তাহলে যেখানে যেটা থাকবে অসুবিধা নেই, দুটোই কিন্তু সমান, মানে সেম, দুটোই কিন্তু একই জিনিস। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা। তাহলে এখানে আর একটা জিনিস আমরা বলতে পারি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা প্রশ্ন পরীক্ষায় আসে, আমরা আলফার মান আমরা দেখতে বললাম, এখানে একটা তোমার 4টা প্রশ্ন দিয়ে দিলাম যে আলফা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। প্রশ্নটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়ালস টু 1.2 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে আমাদের বলতে হবে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার লোহার দণ্ডের 1 সেন্টিমিটার কোন লোহার দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে ওই লোহার এক দণ্ডের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের উপর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে 1.2 10⁻⁻6 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে কোন লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য লোহার দণ্ডের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এত সেন্টিমিটার। পার ডিগ্রি সেলসিয়াস বলতে হবে না, শেষের দিকে কি বলতে হবে? এত পরিমাণ বৃদ্ধি ঘটে। তাহলে কি বলতে হবে? কোন লোহার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কোন লোহার দণ্ডের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এত সেন্টিমিটার। এত পার ডিগ্রি সেলসিয়াস নয়, এত সেন্টিমিটার। এত কোন লোহার দণ্ডের এত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের বা লোহার দণ্ডের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ ঘটে এত সেন্টিমিটার। সো এটা হচ্ছে তোমার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এগুলো হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কতগুলো সাধারণ রূপ বা ম্যাথমেটিক্যাল ফর্মালিজম আমরা এখানে দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। আমরা পরবর্তী লেকচারে আমরা আসবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তার পরবর্তীতে আমরা আসবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং আস্তে আস্তে আলফা সম্পর্কে জানলাম, এরপরে বিটা সম্পর্কে জানবো, গামা সম্পর্কে জানবো, তাদের তিনটে সম্পর্কে আমরা একসঙ্গে একটা সম্পর্ক জানবো। সো বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।